আমার খবর। ধর্মরাজ পুজোকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবছরও মেতে উঠেছে গোয়ালপাড়া গ্রাম। 3 দিনের পুজোর শেষ দিন আজ মঙ্গলবার। এবারে বাদ্যকারের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। ঢাক, ঢোল, অন্যান্য বাজনা সহ প্রায় 600 জনেরও বেশি বাদ্যকার এসে উপস্থিত হয়েছেন গোয়ালপাড়ায়। কথিত আছে গোয়ালপাড়া একসময় গোয়ালাদের গ্রাম ছিল, সেখান থেকেই হয়তো গোয়ালপাড়া নামকরণ হয়েছে। গ্রামবাসীদের মধ্যে এক গোয়ালার একবার নজরে এলো তার গাভীর বাঁট থেকে এমনিই দুধ পড়ে যাচ্ছে একটি নির্দিষ্ট অংশে। সেই কারণে গাভীটি বাড়ি গিয়ে আর দুধ দিতে পারছে না। রাগান্বিত হয়ে যে অংশে দুধ পড়ে যেত সেই অংশে আঘাত করেন ওই গোয়ালা। সেই রাতেই হয় স্বপ্নাদেশ। তারপর থেকেই ধর্মরাজ পুজোর সূচনা গোয়ালপাড়া গ্রামে বলে মনে করছেন গ্রামের প্রবীণেরা। দোল পূর্ণিমার পরের যে পূর্ণিমা তিথি, সেই দিনই হয় মূল পুজো। অবশ্য তার 2 দিন আগে থেকেই শুরু হয়ে যায় পুজোর নানান উপাচার। শেষ দিন অর্থাৎ মূল পুজোর দিন পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে বাদ্যকারেরা এসে পৌঁছন। শুধুমাত্র বাবা ধর্মরাজের টানেই তাদের গোয়ালপাড়া আসা। সাম্মানিক একটা তুলে দেওয়া হয় ঠিকই, তার সঙ্গে গ্রামবাসীরা দায়িত্ব নেন বাদ্যকারদের খাওয়ানোর। বাদ্যকার সুশীল দাস জানাচ্ছেন, বেশ কয়েক পুরুষ ধরে তার পরিবারের মানুষেরা আসেন এই পুজোয়। একইভাবে বাদ্যকার সম্প্রদায়ের মানুষেরা বিভিন্ন গ্রাম থেকে এসে পৌঁছন। কোনো অগ্রিম লাগে না, কোনো নিমন্ত্রণেরও প্রয়োজন পড়ে না, শুধু দিন বুঝে চলে আসেন তারা। আর গ্রামবাসীরা যেভাবে তাদের আদর আপ্যায়ন করেন তা যেন জামাই আদরকেও ছাড়িয়ে যায়।
নাম সুশীল দাস। আচ্ছা, কী জন্য এখানে আসা? আমার বাড়ি সুখবাজার। আমার এখানে আসল উদ্দেশ্য আসার যে বহু দিন ধরে যুগ যুগ ধরে এই বাবা ধর্মরাজের পুজো আমাদের কর্তারা সব বাজিয়ে গিয়েছেন। বাবা দাদামশাই তার বাবা বাজিয়ে গিয়েছেন। সেই উদ্দেশ্যে আমার এখানে আসা এবং আমার এই যে জাতি ভাইরা ঢাক নিয়ে এসেছে এবং অন্যান্য বাদ্যকর নিয়ে এসেছে, সেই সমস্তগুলো এমনি বিনা নিমন্ত্রণে এখানে এই বাবার কাছে আসে। এই বাবা বয়ের দিকে অশেষ কৃপা, তাই সেই কৃপার অনুসারে এই আমার স্বজাতিগুলো এখানে উপস্থিত হয়। এইখানে উপস্থিত হওয়ার পরে এই যে আমরা সকল মিলে একটা আনন্দ করি, গর্জন করি, সেইটা সকলেই ভালো লাগে। সেই সূত্রে আমাদেরও ভালো লাগে। তা আমরা বিনা পয়সা দিয়ে এসেছি, একরকম মাইনেপত্র সেরকম নাই, তবুও আমরা এই জনগণের মাধ্যমে আমরা আসতে খুব কৃতার্থ হই। মানে অন্য জায়গায় তো আপনাদেরকে পয়সা দিয়ে বুকিং করতে হয়, এই জায়গায় হয় না? অন্যান্য জায়গায় আগে অ্যাডভান্স করতে হয়, বুকিং করতে হয়, কিন্তু এই ক্ষেত্রেটা এই বাবা বয়রাটিকে বাবা ধর্মরাজের পূজায় কোনো রকমই কোনো বায়নাপতি এবং বুকিং করতে হয় না। এবারে দেখছি ঢাকিদের সংখ্যা বা অন্য বাদ্যকারের সংখ্যা অনেক বেশি। বাদ্যকারের সংখ্যা গতবারের তুলনায় এবছরে কিছু অংশ বেশি হয়েছে। গত বছরে হয়েছিল 500-র ওপর, এবারে হয়েছে 600-র ওপর, তাহলে কিছুটা বেড়েছে। আপনাদের খাওয়া দাওয়া কীভাবে করায় গ্রামবাসীরা? খাওয়া দাওয়া বলতে এবারে প্রত্যেকটা বাড়িতে ওই 2 জনা 4 জনা 5 জনা 7 জনা যেমন আমাদের স্বজাতির পরিমাণ বাড়বে, সেই বাড়ার অনুগতভাবে গ্রামবাসীরা সব নিল। এবার 5টা 7টা 9টা পর্যন্ত এক এক বাড়িতে খাওয়া দাওয়া এমনই, সে মানে জামাই আদর অত হয় না, এমনই খাওয়া দাওয়া হয়। এই রকম একটা ভালোবাসার জন্য খাওয়া দাওয়া আনন্দ পাওয়ার জন্য এখানে সকলেই এখানে আসে। এই ধরম পুজোর ইতিহাসটা বহু প্রাচীন ইতিহাস। এটার প্রবাদ একটাই আছে, যেখানে অনেক গোয়ালাদের বাস ছিল। সেই হিসাবে কেউ কেউ অনুমান করেন যে গোয়ালপাড়া, এবং এই গোয়ালারা অনেক গরু ছিল, তারা এখানে ব্যবসা করতো, গরু চড়াতো। এবং এরকম প্রবাদ আছে যে গরু চড়াতে ওখানে বিশেষ করে ওই ধর্মরাজতলায়, বড় ধর্মরাজতলায় যেখানে দাঁড়িয়েছিল, একদিন অলৌকিক একটা ঘটনা দেখলো যে একটা গাভী অটোমেটিক্যালি তার থেকে দুধটা একটা উপরে পড়ছে এবং বাড়িতে সে দুধ দিচ্ছে না। এর ফলে তার মনে একটা সন্দেহ জাগে এবং সে এসে সেটা দেখতে চায়। যখন দেখে হ্যাঁ, অটোমেটিক্যালি গাভীটা দাঁড়িয়ে আছে এবং সেখান থেকে পড়ে যাচ্ছে। তখন সে রেগে সেইটার মাথার উপর আঘাত করে। কেউ কেউ বলেন যে আঘাত করার পরেই একটা স্বপ্নাদেশ হয়, এবং সেই স্বপ্নাদেশটা এরকম যে বিশেষ করে এই পূর্ণিমা, মানে দোল পূর্ণিমার পরে যে পূর্ণিমা পড়ে, সেই পূর্ণিমাকে বলা হচ্ছে যে বৃদ্ধের বেশে তিনি সমস্ত বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে অনুরোধ করেছিলেন যে এই পূজাতে তোরা আমার ওখানে যাবি এবং বাজাবি। এবং সেই থেকে একটা সূত্র আছে যে সকলেই দেখতে পাচ্ছেন যে এরকম চলে আসেন এবং এখানে বাজার। পারিশ্রমিক বলতে আমরা কিছুই দিতে পারি না, যেটাকে আমরা ইংরেজিতে বলবো একটা অনারারিয়াম ফি। সেই অনারারিয়ামটা আগে ছিল 5 টাকা, এখন সেটা হয়েছে 500 টাকা। আমাদের আগে একটা কাশি ছিল 50 পয়সা, এখন সেটা আমরা করি 100 টাকা। একটা ঢোল ছিল 15 টাকা, এখন আমরা করি 300 টাকা। একটা ঢাক ছিল 20 টাকা, এখন সেটা করেছি 500 টাকা। এবং এইভাবে পুজোটা চলছে। আর যেদিন বা যখন কোনো অনুষ্ঠান না থাকে তখন ঢাকটা বেশি হয়ে যায়। না, মেঘগর্জনটা হচ্ছে এখানে মেঘরায় বলে একজন আছেন, যেমন কালুরায়, মেঘরায়, চাঁদরায়, যেরকম এদের আছে, ঠাকুরের নাম আছে, সেরকম আমাদের এখানে আছে যে মেঘরায় এখানে থাকেন। তাই জন্য তখন এখানে একটা মানে ইন অনার টু মেঘরায় একটা চালান। সেই চালানটা কিভাবে হবে না, যেহেতু এখানে প্রচুর ঢাকি আসে, অল ঢাকিজ গেদার টুগেদার আপনি দেখতে পেলেন, এবং তারা একসঙ্গে বাজাতে থাকে। 5 মিনিট 6 মিনিটস একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটা আকর্ষণীয় অনুষ্ঠান। এই আকর্ষণীয় অনুষ্ঠানের আমরা মেঘরাইকে সন্তুষ্ট করার চেষ্টা করি এবং তার কাছে আমরা কিছু বর চাই, এবং নিশ্চয়ই বর দেন বলে সবাই আমরা এখনও
অনুষ্ঠান করছি, এখনও বেঁচে আছি এবং আপনাদের সাথে কথাবার্তা বলছি। কত বছর? এইটা আমি আপনাকে ঠিক দিতে পারছি না। এটা প্রাচীন পুজো, কারণ দেখবেন যে বিশেষ করে ধর্মরাজের উৎপত্তি লাউ সেনের সময় থেকে, এবং তখন তারপরেই এটা উৎপত্তি হয়েছে কিনা সেরকম ইতিহাসও আমরা পাচ্ছি না, কিন্তু এইটুকু আপনাকে বলতে পারি এটা অনেক প্রাচীন পুজো। মানে দাদুদের কাছেও শুনেছি যে পুজোটা প্রাচীন পুজো, এবং এখন আমরা যে ঢাক দেখছি তার থেকেও বেশি ঢাক তখন হতো। ঢাকিদেরকে আপনারা নিজের আত্মীয় বলে মানে এই কদিন যতদিন থাকে? হ্যাঁ, ওই যে প্রথমেই বললাম যে ঢাকিদেরকে আমরা ঠাকুর মতন ট্রিট করার চেষ্টা করি। সবটা করতে পারি আমরা বলবো না, তাদের কাছেও আমরা অনুতপ্ত, ক্ষমা চেয়ে নিই। অনেক সময় হয়তো একটা এত বড় পুজো চালাতে গেলে অনেকেই ধরুন গোটা গ্রামবাসী আছেন, ভুল হতেই পারে, আমাদেরও হতে পারে, কিন্তু ঢাকিদের এই যে একটা ঢাকিরা এলেই আমরা ভাবতে ঢাকি চালাতে পুজোর কিছু নেই প্র্যাকটিক্যালি আমার মতে। এখানে দুটোই আছে, একটা ঢাকি, একটা ধর্মরাজ ঠাকুর, দুটো ওতপ্রোতভাবে জড়িত, দুটোকে কিন্তু আলাদা করা যাবে না। ঢাকি ছাড়া ধর্ম নেই, ধর্ম ছাড়া ঢাকি নেই। দেখা যায় যে ঢাকিদেরকে এখন আনতে গেলে তাদেরকে টাকা দিয়ে অনেক অনেক অনেক, সেই জায়গাতে কিন্তু এটা নিজের স্বইচ্ছা একদম, এবং এই স্বইচ্ছা, এবং আমাদেরকে কখনো বলতে হয় না কবে পুজোটা হবে। আমরা কেবল তৈরি থাকি আমাদের মতন, পুজো কবে হবে আমরা বলি না, তারা কিন্তু ঠিক জানে, ঠিক টাইমে চলে আসেন। আপনারা দেখতে পেয়েছেন যে গত পরশু ওরা কিন্তু আসেন না, গত পরশু যার ঘাড়ে দায়িত্ব থাকে তিনি আসেন, তিনি কয়েকজনকে নিয়ে আসেন, কিন্তু গতকাল এটা বলতে হয় না, ওনারা সবাই জানেন কখন পূর্ণিমা লাগছে, কখন পূর্ণিমা ছাড়ছে। শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম। চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস। প্রি নার্সারি থেকে ক্লাস 11 পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে। ঠিকানা গোয়ালপাড়া তালতোর রোড। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।